ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই হাওয়া লেগেছে রেমিটেন্সের পালে। প্রতি মাসে রেকর্ড ছড়াচ্ছে রেমিটেন্সের পরিমাণ। চলতি বছরে ফেব্রুয়ারিতে রেমিটেন্স প্রবাহ 25% বেড়ে $2.52 বিলিয়ন পৌঁছেছে, যা ফেব্রুয়ারি মাসের হিসাবে সর্বোচ্চ রেমিটেন্স অর্জনের রেকর্ড। বিশেষজ্ঞদের মতে রমজান ও ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের আগাম প্রস্তুতি এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে লেনদেন বৃদ্ধির কারণেই বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় বৈধ পথে রেমিটেন্স, অর্থনীতিতে স্বস্তি। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান এবং অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, রেমিটেন্স প্রবাহ বেড়েছে এবং এটা ধারাবাহিকতাটাও আমরা দেখতে পাচ্ছি। নানা সংকটে থাকা দেশের অর্থনীতিতে এই ধরনের রেমিটেন্স প্রবাহ যে বেড়েছে, সামগ্রিক অর্থনীতিতে আসলে কতটা প্রভাব বিস্তার করবে? ধন্যবাদ আপনাকে, ডিবিসি কে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। রেমিটেন্স কিন্তু একটা মানে ইটস এ গুড সিগন্যাল ফর ইনভেস্টমেন্ট ইন দ্য কান্ট্রি। আমাদের যারা ওয়েজ আর্নার্স, যারা বাইরে কর্মরত আছে, তারা যখন এটা রেগুলার বেসিসে দেশে টাকা পাঠাবে, সেই টাকাটা যদি আমাদের দেশের জন্য, আমাদের পেমেন্টের জন্য, ইম্পোর্ট পেমেন্টের জন্য, অনেক ক্ষেত্রে এগুলি কিন্তু লাগবে এবং এটার জন্য আমাদের একটা পজিটিভ দিক দেখা যায়। তবে এই রেমিটেন্সগুলি আসার যে আসতেছে, এটা আসতেও থাকবে, কারণ আমাদের সামনে ঈদ আছে, বকরিদ আছে। সেই সময় ওয়ার্কার্স ফোর্স যারা বাইরে কাজ করে, তারা কিন্তু একটা টেন্ডেন্সি আমি দেখেছি যে তারা তাদের ফ্যামিলির কাছে দেশে টাকা পাঠায়। কিন্তু সেটারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ডিসেম্বরের পর থেকে, ডিসেম্বরও প্রচুর রেমিটেন্স এসেছে। এই ছাত্র জনতার সরকার টেক ওভার পরের থেকেই এই একটা পজিটিভ অ্যাঙ্গেল বা পজিটিভ দিক, যেখানে একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারছি। অন্যদিকে ব্যাংকিং অবস্থায় কিন্তু একটু অস্থিরতা রয়ে গেছে, সেটা তো আলাদা কথা, সেটা আরেকদিন বলা যাবে। কিন্তু রেমিটেন্সের ব্যাপারে এই যে প্রগ্রেস হচ্ছে, এই প্রগ্রেসটা কন্টিনিউ হবে, এটা আমি বিশ্বাস করি। নিশ্চয়ই কন্টিনিউশনটা হয়তো আমাদের অর্থনীতিকে যেভাবে হোক না কেন, নানা সংকটে থাকে, আমাদের অর্থনীতিকে আরো সুসংহত করবে। আপনি থাকুন আমাদের সাথে। শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, একটি বিষয় লক্ষ্য করা যায়, অধিক জনসংখ্যার দেশ হিসেবে হলেও যে পরিমাণ আমাদের রেমিটেন্সটা আসে, তার চেয়ে বরং আমরা বিভিন্ন জায়গায় কম জনসংখ্যার যে দেশ আছে তাদের ক্ষেত্রে রেমিটেন্স পরিমাণটা আরো বেশি। সেই ক্ষেত্রে আসলে ব্যবধানটা কোন জায়গায়? ধন্যবাদ আপনাকে। যেটি হচ্ছে যে আপনি যে কথাটি বলছেন যে অন্য দেশ, যে আমাদের আরো যে সোর্স কান্ট্রি গুলো আছে, সেখানে দেখা যাচ্ছে যে তাদের কম সংখ্যক কর্মী প্রেরণ করে তারা রেমিটেন্সটি বেশি আহরণ করছে। এই জায়গাটায় যেটা আমাদের সাথে ডিফারেন্সটা হলো যে তাদের ভ্যালু একটা অনেক বেশি। তারা যেই সব ক্যাটাগরিতে লোক প্রেরণ করেন, সেখানে বেতনের যে পরিমাণটা সেটা আমাদের চেয়ে অনেক, প্রায় 2 থেকে 3 গুণ বেশি যে ক্যাটাগরিতে তারা কর্মী প্রেরণ করেন। এই কারণে তাদের স্বল্প সংখ্যক কর্মীতে তাদের অধিক রেমিটেন্স আহরণ, এই জায়গাটা আপনি দেখবেন। আর আরেকটি যেটি হলো যে বর্তমানে যে রেমিটেন্সের যে ধারাবাহিকতা বা যে ঊর্ধ্বগতি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সেটি হলো মানুষের আস্থা। যারা বিদেশে আমাদের কর্মী ভাইরা কাজ করছেন, তাদের সবচেয়ে বড় আস্থার জায়গা হচ্ছে যে ব্যাংক। আমরা এই কথাটি আপনার এখানেও বারবার বলেছি যে রেমিটেন্স যখন কমে যাচ্ছিল, আমরা বলেছি যে ব্যাংকিং খাতের উপরে মানুষের আস্থা যদি কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রেমিটেন্স আসবে না। তাহলে সেই ক্ষেত্রে, এবং আরেকটি হলো কার্ড মার্কেট। আপনার কার্ড মার্কেটের সাথে যদি ট্রান্সফার রেটে যদি সামঞ্জস্য না আনা যায়, কারণ যারা বাইরে কাজ করেন তাদের স্যালারিটি হচ্ছে $300 থেকে $400। এখন এই $300-400 মধ্যে যদি তার পার ডলারে 10 থেকে 15 টাকা ডিফারেন্স হয়ে যায়, তাহলে কিন্তু সে ব্যাংকিং খাতে টাকা পাঠাতে উদ্বুদ্ধ হবে না। তো এটি একটি বড় ব্যাপার ছিল, এবং বর্তমানে আপনি দেখেন সেই জায়গাটা অনেকটাই বর্তমান সরকার সেটিকে চেষ্টা করছে একটি সামঞ্জস্য অবস্থায় নিয়ে আসা, এবং সেই কারণে কিন্তু রেমিটেন্সের প্রবাহটি বেড়েছে। এবং সবচেয়ে বড় জায়গাটি যেটি হচ্ছে যে ব্যাংকের প্রতি যে মানুষের আস্থা, সরকার যেভাবে কাজ করছে তাতে বিদেশে যারা কর্মরত আছেন তারা মনে করেন যে ব্যাংকের প্রতি তার আস্থাটা ফিরিয়ে আসছে।
এই কারণে কিন্তু তারা আগে এখন ব্যাংকের দিকে যাচ্ছেন। এখানে আমি একটু অ্যাড করব, যেটা হলো যে যারা প্রবাসে কাজ করেন তাদের জন্য কিন্তু দেশের অনেক কিছু করবার আছে। সেই ক্ষেত্রে আমরা বারে বারে একটা কথা বলে আসছি আমাদের সেক্টরের পক্ষ থেকে, সেটি হলো যে আমরা বিভিন্ন রকমের প্রণোদনা, ব্যাংকগুলো কিন্তু কোনো প্রণোদনা এখানে দেয়া হচ্ছে না। ব্যাংকিং ক্ষেত্রে যদি সেক্টর থেকে যদি প্রণোদনা ব্যবস্থা করা হয়, যে যারা সর্বাধিক রেমিটেন্স বা একটা বেঞ্চমার্ক করে দেওয়া যেতে পারে, বিভিন্ন বেঞ্চমার্কে বিভিন্ন ফ্যাসিলিটিস ব্যাংকগুলো প্রোভাইড করবে। যদি আপনি মানে ব্যাংকিং চ্যানেলে আপনি রেমিটেন্স পাঠান, যেমন তাদের স্বাস্থ্য খাতে আপনি সফট লোন দিতে পারবেন, শিক্ষা ক্ষেত্রে, তারপরে রিইন্টিগ্রেশন, যখন সে ফেরত আসবে এন্টারপ্রেনার হিসাবে যে তাকে নিজেকে করবে, তখন ব্যাংক তার পাশে দাঁড়াবে। এই ধরনের প্রণোদনার প্যাকেজগুলো যদি দেয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু রেমিটেন্সের হার আরো বাড়বে এবং সেখানে কিন্তু কর্মী ভাইয়েরা আরো উদ্বুদ্ধ হবেন এই আপনার প্রপার চ্যানেলে বা লিগ্যাল চ্যানেল যেটি আমরা বলি, সেইভাবে টাকাটি প্রেরণ করবার জন্য। নিশ্চয়ই আপনি খুব সুন্দর একটি প্রস্তাবনা তুলে ধরেছেন। হ্যাঁ, আবু নাসের বক্তা আপনি যুক্ত করতে চান কি? উনি প্রণোদনার কথা বলেছে। হ্যাঁ, থ্যাংক ইউ হিমাদ্রি, থ্যাংক ইউ ভাই। আমি এই শামীম সাহেবের কথার সঙ্গে যোগ করতে চাচ্ছি। হ্যাঁ, রেমিটেন্স আমাদের যেটা বেড়েছে সেটা বৈধপতি বেড়েছে এবং সেটাই একটা ভালো দিক আমি বলবো। এবং এটার জন্য কিন্তু আমাদের ব্যাংকাররাও চেষ্টা করে যাচ্ছে, অবিরত চেষ্টা করে যাচ্ছে। যারা এখানে চাকরি করতে বাইরে যাচ্ছে তাদের প্রথমেই তারা ট্রেনিং দেয়, বলে যে একটা অ্যাকাউন্ট খুলে যাও, তারপরে সেই অ্যাকাউন্টে তুমি যে ওখান থেকে টাকা পাঠাতে পারো, সেই টাকাটা আমরা এনশিওর করব থ্রু ইলেকট্রনিক মিডিয়া হোয়াট এভার ইট ইজ, যাতে সেম ডে উইদিন 24 আওয়ার্স তোমার বেনিফিশিয়ারির কাছে যেয়ে পৌঁছায়। এবং এটা কিন্তু সাকসেসফুল হয়েছে আমাদের। আমি যদি ছোট্ট আমার অগ্রণী ব্যাংকের কথা বলি, এখানে কিন্তু অগ্রণী ব্যাংক এখন প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে আই থিঙ্ক প্রাইভেট স্টেট ও সব মিলে সেকেন্ড পজিশনে আছে। প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক সবচেয়ে আগে আছে, তারপরে এখন সেকেন্ড পজিশনে অগ্রণী ব্যাংক আছে। এটা কারণটাই হলো ওইগুলি যে বৈধ পথে পাঠাবার জন্য প্রথমে আমরা যারা যাই বৈরার সঙ্গে আমাদের কথাবার্তা বলেছি, যারা যায় তাদের সঙ্গে ট্রেনিং দেওয়া হয়, তাদের অ্যাকাউন্ট করার ব্যবস্থা করা হয়। আরেকটা জিনিস শামীম সাহেব যেটা বলছেন, খুবই ইম্পর্টেন্ট কথা, ওরা কিন্তু যারা বিদেশে কর্মরত আছে তারা কিন্তু চায় আমাদের কাছ থেকে সাম কাইন্ড অফ রিওয়ার্ড। তারা এয়ারপোর্ট ফ্যাসিলিটিসে, এটা আমি এই সরকারের আমলে এটা হয়েই গেছে, ইটস এ পজিটিভ দিক, তাদের জন্য আলাদা একটা লাউঞ্জ করা হয়েছে, ওপেন করা হয়েছে। এরকম সিমিলার যদি ক্যাশ যাদের এখানে দিচ্ছে তাদের একটা বোধহয় ইনসেন্টিভও দেওয়া হয়, সেটা বোধহয় এখন 2% খুব সম্ভব। সেটাকে আমরা চিন্তা করতেছি যে আমরা কি প্রপার অথরিটির সঙ্গে কথা বলে আরেকটু যদি বাড়ানো যায়, কারণ ওরা তো রেটটা যেটা কম্পিট করতে হচ্ছে আমাদের এগেনস্ট দ্য হুন্ডি ব্যবসায়ী, তারা যে রেটটা কোট করে, উনি যেটা বললে প্রায় 10 টাকার মতন ডিফারেন্স হয়ে যায়, কখনো কখনো 5 টাকা তো থাকেই ডিফারেন্স। তো সেইখানে যদি আমরা একটা 2% যেটা তারা ইনসেন্টিভ পায়, সেটাকে যদি একটু রেইজ করা যায় 3, 4 আপ টু 5 পর্যন্ত করা যেতে পারে ক্ষেত্র বিশেষে। তাছাড়া যে রিওয়ার্ড ভেরি গুড, এটা তাদের বছরে একবার করে হাইয়েস্ট রেমিটার যে করবে টু দ্য ব্যাংকিং চ্যানেল, তাকে যদি রিওয়ার্ড দেওয়া যায়, তারপরে তাকে যদি আমরা ওই যেটা উনি বলেছেন অলরেডি যে মেডিকেল ফ্যাসিলিটিস তার ফ্যামিলির জন্য, এ ধরনের অনেক কিছু চিন্তাধারা কিন্তু আমরা নিয়ে আসতে পারি, রোড ম্যাপ রেখে যেতে পারি, যেটা ইজিলি পরের যে ইলেক্টেড সরকার আসবে তারা সেটাকে ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টও করতে পারে। তো এইটা একটা পজিটিভ অ্যাঙ্গেল আমি বলে। নিশ্চয়ই, অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদেরকে ওয়ান স্টপ সার্ভিস যেগুলো দেওয়া দরকার, বিমানবন্দর হোক, এবং তাদের পরিবারদেরকে সুরক্ষার ব্যাপারে, কারণ তাদের কারণেই তো আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল আছে। মানে তারা টার্ন করলে আমাদের দেশের ইকোনমিটা টার্ন করবে। নিশ্চয়ই আপনারা থাকুন আমাদের সাথে, আরো বেশ কিছু মূল্যবান পর্যবেক্ষণ আপনাদের থেকে জানবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আবার আমরা আলোচনায় আসবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়।
আজকের আলোচনার বিষয় বৈধ পথের রেমিটেন্স অর্থনীতিতে স্বস্তি। আমরা ফিরছি আলোচনায়। আলোচনার পর আমরা আবারও বিরতি পরে বা শামীম আহমেদ চৌধুরী নোমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে দুটি প্রশ্ন, সেটি হচ্ছে জনসংখ্যাকে আমরা দক্ষ জনশক্তিতে পরিণত করতে আমাদের সংকটটি কোন জায়গায়, আরেকটি বিষয় যেটি হচ্ছে ভিসার ক্ষেত্রে দূতাবাসগুলো যে সত্যায়ন প্রক্রিয়াটা আছে চালু করেছে তা জনশক্তি প্রেরণে সহায়ক হয়েছে নাকি পুরো প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে একটি কথা বলবার জন্য। আমরা প্রায়শই বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়াতে দেখি জনশক্তি রপ্তানি। অ্যাকচুয়ালি জনশক্তি এটা কমোডিটি নয়, আপনি কখনই মানুষকে রপ্তানি করতে পারি না। এটি বলতে হবে যে আমরা জনশক্তি প্রেরণ করি। এই জায়গাটায় আপনি কারেক্টলি বলেছেন। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফ্রম মাই সেক্টর অ্যান্ড অন বিহাফ অফ মাই মাইগ্রেন্ট ওয়ার্কার্স। যেটি আপনি বলেছেন, আরেকটি জায়গায় আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে যে আমি এটি নিয়ে অনেক অ্যাডভোকেসি করেছি গত প্রায় 7-8 বছর ধরে। সেটি হলো আমাদের পাসপোর্ট ইস্যু এবং পুলিশ ক্লিয়ারেন্স। এই যে পাসপোর্ট ভেরিফিকেশন, এটা লম্বা প্রসিডিওর এবং এটা আপনার এখানে অনেক রকমের প্রবলেমে পড়তে হয় আমাদেরকে। এবং সেটি শেষ পর্যন্ত সেদিন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সেটি ক্লিয়ার করেছেন যে এখন থেকে পাসপোর্ট করতে গেলে আর কোনো ভেরিফিকেশন কিছুর প্রয়োজন নাই। কারণটি হলো খুব সহজ। আমার যদি স্মার্ট আইডি কার্ড থাকে, তার মানে আই হ্যাভ গট অল দি ইনফরমেশন উইথ দি গভর্নমেন্ট, দেন অ্যাগেন আমার পাসপোর্টটি করবার জন্য আবার সেম ভেরিফিকেশনটা কি কারণে প্রয়োজন? কারণ আপনি তো 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স আমার পাসপোর্ট দেওয়া সম্ভব, যেটি আমার থাইল্যান্ড দিচ্ছে। থাইল্যান্ডে আপনি যদি আজকে জমা দেন, কালকে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, বিকজ তার আইডি কার্ডই তার সবকিছু রয়ে গেছে, ওইটার উপরে ভিত্তি করে তার পাসপোর্টটি হচ্ছে। তো সেই ক্ষেত্রে ভেরিফিকেশনটা এই যে একটা লম্বা প্রসিডিউর ছিল, এটা দিয়ে আমাদের যে সাফারিংটা ছিল এটি বলবার মতো নয়। তো এটা আন্তরিকভাবে সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা অনেক দিনের আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল আমাদের কর্মীদের, সেটি বাস্তবায়ন হয়েছে এবং আশা করি সামনের দিকে আরো এরকম অনেক কিছুই যেগুলো বাস্তবায়ন যোগ্য সেগুলোর দিকে আমরা নজর দিব। আর আপনি যে কথাটি বলছেন যে এই অ্যাটাস্টেশনটা নিয়ে আমি আসি, এটি হলো আমরা এই আজকেও বিএমইটিতে আপনি আমাদের সমস্ত সেক্টরের লোকরা বিএমইটিতে আছেন, তারা আজকে অনেকদিন ধরে এটি অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে আছি। সেটি হলো একটি নিয়ম আছে যে 1 থেকে 24 এই সংখ্যার যদি কোনো ডিমান্ড থেকে থাকে, সেটার জন্য কোনো অ্যাটাস্টেশনের প্রয়োজন নাই বা সত্যায়নের প্রয়োজন নাই এমবেসি থেকে। আর এর চেয়ে বড় ডিমান্ড হলে সেটার ভেরিফিকেশনের প্রয়োজন আছে। আমি কথাটা এইভাবে বলতে চাই যে এই সত্যায়নটাতে আমরা বেনিফিটটা কি হচ্ছে? এই সত্যায়ন মাধ্যমে কি আমার কর্মীর চাকরির নিশ্চয়তা নিশ্চিত করছে, তার কর্মস্থলের চাকরির নিশ্চয়তা দিচ্ছে কিনা? যদি দিয়ে থাকে এবং এটার দায়িত্ব যদি সেই অথরিটি নিয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারে সেক্টরের থেকে কোনো আপত্তি নাই। সমস্যাটা হচ্ছে যখনই কোনো প্রবলেম হয় তখনই কিন্তু সমস্ত দায়িত্ব অ্যাজ পার 2013 যে আইন আছে সেই অনুযায়ী সমস্ত আমাদের ওখানে লিখাই আছে যতদিন কর্মী ওভারসিজে কাজ করবে ততদিন পর্যন্ত আমাদেরকে যিনি পাঠাবেন সেই রিক্রুটেন্সিকে দায়ভার বহন করতে হবে। তাহলে এই সত্যায়নের মূল্যটা কোথায়? সেই দায়িত্ব যদি রিক্রুটেন্সির বর্তায় থাকে, তাহলে আপনি সত্যায়নটা কেন করছেন? এটা তো কোনো নিশ্চয়তা দিচ্ছে না। এটা আরেকটা অবস্ট্রাগল এবং এটার জন্য আমার যে প্রসেসিং পিরিয়ড, যে ভিসাটা আমাকে বিষয়টি বিবেচনা করে আপনি অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন। সৈয়দ আবু নাসের বক্তব্যে সবশেষ আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে ব্যাংকিং চ্যানেল অর্থ পাঠানো হার বেড়েছে, আপনাদের সাথে একটা যুদ্ধ হচ্ছে, হুন্ডি যারা আছে তাদের সাথে বলা যায়। এই ধারাবাহিকতা বজায় রাখতে আসলে করণীয়টা কি আপনার পরামর্শ? এটা খুব সোজা পথ আছে। এটা আমাদের যে ফাইন্যান্সিয়াল রেগুলেশনস আছে সেটাকে স্ট্রেনথেন আপ করতে হবে। এখানে আমাদের ইন্টারন্যাশনাল কোঅপারেশন, যে দেশের থেকে রেমিটেন্স আসছে বা আমাদের দেশ যে বেনিফিশিয়ারি থাকছে, তাদেরও একটা দেশ শুড বি অ্যান ইনক্রিজিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন, এটা আমি মনে করি। এছাড়া যে ল এনফোর্সিং এজেন্সি আছে, দে শুড আইডেন্টিফাই দ্য হুন্ডি প্রোন এরিয়াস। কিভাবে হুন্ডিত হওয়াটা, এটা তো কোনো ইন্ডিভিজুয়াল পেমেন্ট করতে যাচ্ছে, তো ব্যাংকিং থ্রুতে না হলে সেটা ধরা ভেরি ইজি। সুতরাং সেখানে পাবলিক অ্যাওয়ারনেসটা যদি ঠিক মতন রেইজ করা যায়, সেটা আমরা যেটা শুরু করে দিয়েছি, আমাদের ব্রাঞ্চ প্রায় 1000 ব্রাঞ্চের কাছে, 979 টু বি এক্সাক্ট, সেই ব্রাঞ্চগুলির থ্রুতে আমরা কিন্তু এই অ্যাওয়ারনেস ড্রাইভটা নিয়েছি, যে যাতে প্রত্যেকে জানে যে বাইরের থেকে টাকা আসলে থ্রু ব্যাংকিং চ্যানেল আসতে হবে। তো এইগুলি যদি কাজ করা যায়, দেখা যায় যে হুন্ডি প্রোন এরিয়াতে যদি একটু নজরদারিটা বেশি করা যায়, তাই হুন্ডি সোর্সগুলি
কিছু কিছু দেশ আছে যেখান থেকে ইজিলি হুন্ডিগুলি আসতেছে, তারা এই এই ইলিগাল মানিগুলি চ্যানেল থ্রু করতে চেষ্টা করে, কিছু কান্ট্রিও ইনভলভ হয়। সেগুলি আইডেন্টিফাই করে যদি সরকারের তরফ থেকে একটা স্টেপস নেওয়া যায়, তাহলে কিন্তু আমি মনে করি এই হুন্ডি কমে আসবে অটোমেটিক্যালি। এই যে আমি নিদর্শন স্বরূপ এখনই যেটা দেখছি, রেমিটেন্স বাড়ার কারণটাও হলো সেটাই, হুন্ডিতে কিন্তু এখন কম আসতেছে। আমি জানি না ঈদে বকরিদে কি হবে সেটা বলতে পারছি না এই মুহূর্তে, বাট এই মুহূর্তে হুন্ডি কমে গেছে, রেমিটেন্স বৈধ উপায়ে কিন্তু বেশি আসতেছে, এটাই আমি বলতে চাচ্ছি। নিঃসন্দেহে অর্থনৈতিক সংকটের মুহূর্তে এটি একটি আমাদের জন্য সুসংবাদও বটে। সৈয়দ আবু নাসের বখতিয়ার এবং শামীম আহমেদ চৌধুরী নোমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিক হাতে এসে আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ এবং সেই সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিক হাতা আজ এ পর্যন্ত। এর সঙ্গে থাকুন।